হঠাৎ তার এমন পরিবর্তনে অবাক হয়েছি খুব। সে কি বলছে তা কানের পাশ দিয়েও যাচ্ছে না আমার। বিকেল থেকে এখন রাত পর্যন্ত সবকিছু একটা ঘোরের মতো লাগছে। মনে হচ্ছে এটা একটা স্বপ্ন, একটু পরেই ভেঙে যাবে। একটা জামা নিয়ে পাশের রুমে চলে গেলাম আমি। একটা চেয়ারে বসে আছে সাবিহা, সারা শরীর ভেজা। সাবিহাকে ধরে দাঁড় করালাম। সে ক্লান্ত শরীরে কপালে হাত রেখে বলল, মাথাটা ব্যথা করছে প্রচুর। আমি আবারও গায়ে হাত দিয়ে চেক করলাম, জ্বরে পুড়ে যাচ্ছে গা। চল জামা চেঞ্জ করে নিবি। সাবিহা বলল, আমায় দে, আমি করে নিচ্ছি। আরশি বলল, পারবি? সাবিহা বলল, হ্যাঁ। সাবিহার বাসা থেকে কল আসছে সন্ধ্যা থেকে, কিন্তু উত্তেজনাবশত কেউই ফোন ধরতে পারেনি। হয়তো কয়েকবার বিরক্তিও হয়েছে, কিন্তু এখন সবশেষে একটু আগে আবার কল আসলো। বাবা ফোন ধরতেই ওপাশ থেকে সাবিহার বাবা উত্তেজিত হয়ে বলল, আমার মেয়ে কোথায় ভাইজান? সেই সকালে আরুমার সাথে বেরিয়েছে, এখনো বাসায় আসেনি। আরুমা কোথায়? সে কি বাসায় ফিরেছে? বাবা ঠান্ডা মাথায় তাকে শান্ত করার চেষ্টা করলো আর বলল, টেনশন করবেন না, আরুর সাথে আমাদের বাসায় এসেছে সাবিহা। বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান ছিল, আজ রাত এখানেই থাকবে। ওনার যেন এখনো বিশ্বাস হচ্ছে না। বাবাকে বলল, সত্যি কি আমার মেয়ে আপনার বাসায়? আরশির বাবা বলল, হ্যাঁ। কথা বলবেন? জি। তাকে একটু কষ্ট করে দিতে পারবেন? টেনশন হচ্ছে খুব। বাবা ফোনটা কানের কাছ থেকে একটু নিচে নামিয়ে উঁচু গলায় মাকে ডাক দিল। আরশির মা, কোথায় তুমি? সাবিহা কি জেগে আছে নাকি ঘুমিয়ে গেছে? মা বাবার রুমে যেতে যেতে বলল, হ্যাঁ, একটু আগে অল্প খেয়ে মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়েছে। কার ফোন? ওর বাসা থেকে ফোন এসেছে। আচ্ছা বলে দিন আমার বাসায় এসেছে আর এখন ঘুমিয়ে পড়েছে। সাবিহার বাবা বলল, ঠিক আছে। রাত তখন 12টা ছুঁই ছুঁই। পাশের বাড়ি থেকে কারো চিল্লাচিল্লির আওয়াজ ভেসে আসছে। বড় কাকা খেপেছে খুব। চাচিকে নাকি সেই সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোন দিলেও দেখে ফোন বন্ধ। আমার বিপদের কথা শুনেই নাকি সে পালিয়েছে বাড়ি থেকে, কারণ কয়েকদিন আগে সে যেটা স্বপ্নে দেখেছিল তাই ঘটেছে আমার সাথে। তাই ভয় পেয়েছে খুব। অভিভাইয়ের মৃত্যুর পর চাচা যেমন তাকে 3 রাত গাছের সাথে বেঁধে রেখেছিল, তেমনি আজ হয়তো সারা জীবনের ঘুম হারাম করে দিবে। সেই ভয়ে খবর পাওয়ার সাথে সাথেই বাড়ি থেকে ভেগেছে সে। বড় কাকা তার শ্বশুর বাড়িতে ফোন করে জানতে পারে চাচি সেই সন্ধ্যায় বাপের বাড়ি চলে গেছে। চাচাও কড়া গলায় বলল, এক জগ পানি নিয়ে ওর সামনে বসে থাকবেন, ও যেন কিছুতেই ঘুমাতে না পারে। ঘুমালেই একটা অঘটন ঘটায় এ বাড়িতে। ঘুম আসছে না আমার। 2 হাঁটু ভাঁজ করে বসে আছি বিছানায়। আমার পাশে সাবিহা গভীর ঘুমে এক দৃষ্টিকে তাকিয়ে আছে আমার দিকে। ইচ্ছা করছে মেয়েটাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করি। সে না থাকলে হয়তো আজ আমার গল্পটা অন্যদিকে মোড় নিত। মেয়েটা চাইলেই পালিয়ে যেতে পারতো, কিন্তু নিশ্চিত বিপদ জেনেও আমায় বাঁচাতে ছুটে গিয়েছে। হৃদ ভাইয়ের বুকে মাথা রেখে অনেকক্ষণ কাঁদতে ইচ্ছা করছে আজ। পরিবারের সবাইকে ধরে অনেকক্ষণ কেঁদে নিজেকে হালকা করার তীব্র ইচ্ছা জাগছে মনে। এক মুহূর্তের জন্য হলেও মনে হয়েছিল আর কারো মুখবোধ হয় দেখতে পারবো না। আমার বিশ্বাসই হচ্ছে না আজ আমি ওখান থেকে বেঁচে ফিরেছি। নয়তো আগামীকাল সকালে আমার লাশ ভাসতো কোনো নদীতে বা লুকিয়ে থাকতো কোনো জঙ্গলের মাটির নিচে। আর বেঁচে থাকলেও সবাই মুখে উপর আঙুল তুলে বলতো, ওই তো ধর্ষিতা মেয়েটা। ভাবতেই হাঁটুতে মুখ গুছিয়ে ফুপিয়ে কেঁদে উঠলাম আমি। রাত প্রায় 1টা। হয়তো আজ কেউ ঘুমাচ্ছে না, কারো চোখে ঘুম নেই। সকলের মুখ দেখেই বোঝা গেছে কে কতখানি দুশ্চিন্তার মাঝে সময় পার করেছে। তেমনই চোখে ঘুম নেই হৃদেরও। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, ফোনটা তার কানের মাঝে ধরা। হয়তো কারোর সাথে কথা বলছে গভীর রাত জেগে। 2 চোখ লাল হয়ে আছে তার। উত্তেজনায় সারা শরীর জুড়ে রক্ত প্রবাহিত হচ্ছে। কাউকে ফোনে বলল, তুই এখন কোথায়? অপর পাশে লোকটা বলল, আপাতত হোটেলে আছি। হৃদ একটা নিঃশ্বাস নিয়ে বলল, ওরা যতক্ষণ শান্তিতে ঘুমাবে ততক্ষণ আমার চোখে ঘুম আসবে না। বিপরীত মানুষটা বলল, সকালের আগেই কাজ হয়ে যাবে। হৃদ ভাই বলল, গুড। আর শোন, জানে মারার দরকার নেই, শুধু এতটুকুই বুঝিয়ে দিবি যে কার সাথে পাঙ্গা নিয়েছিল। অপর পাশ থেকে উত্তর আসলো, আচ্ছা আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারেন। হৃদ ব্যালকনিতে হাঁটতে হাঁটতে বলল, তোমার ফোন না আসা অব্দি আমার ঘুম আসবে না। ওপাশ থেকে বলল, আচ্ছা। ফোন রেখে রুম থেকে বের হয়ে এসে হৃদ আরশি যে রুমে আছে ওই রুমের দরজার কাছে এসে দাঁড়ায়। ভেতরে ঢুকতে গিয়েও ঢুকলো না, কারণ ভেতরে আরশি একা নয়, অন্য একটা মেয়েও আছে তার সাথে। তাই হুট করে আর ঢুকে যাওয়া যায় না। দরজায় টোকা দিয়ে গিয়েই থেমে গেল। কি ভেবে আবার উল্টো রুমের দিকে হাঁটা ধরলো। ব্যালকনিতে এসে একটা নিঃশ্বাস নিল সে। হয়তো আরশিকে একটু দেখতে মনটা ব্যাকুল হয়ে আছে। কত ভয়ই না ছিল সে। তখন ভোর 4:30। ব্যালকনির গ্রিল ধরে এখনো দাঁড়িয়ে আছে হৃদ। চোখ দুটো এখনো লাল হয়ে আছে। এটা তার ছোটবেলার সমস্যা। রাগ হলেই চোখ দুটো লাল হয়ে যায় তার উপর সারা রাত 1 সেকেন্ডও ঘুমায়নি। ভোরের আলো ফুটতে শুরু করলো, তখনই ফোনটা বেজে ওঠে। কাজ হয়েছে? অপর পাশ থেকে উত্তর আসলো, হ্যাঁ। হৃদ বলল, আচ্ছা তুমি হোটেলেই থাকো, বের হওয়ার দরকার নেই। দুপুরের পরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আমরা। অপর পাশ থেকে বলল, আচ্ছা। কল কেটে রুমে এসে বিছানায় গা এলিয়ে দিল হৃদ। এবার যেন রাজ্যের সমস্ত ঘুম একটু একটু করে আসতে শুরু করেছে। 4 রাস্তার মোড়ে 3টা ছেলে পড়ে আছে, সারা শরীর রক্তাক্ত। সারা এলাকায় খবর ছড়িয়ে গেল চেয়ারম্যানের ছেলে আর তার সাথে 2 জনকে কারা মেরে 4 রাস্তার মোড়ে ফেলে রেখেছে। রক্তাক্ত অবস্থায় 2টা শুয়ে শুয়ে গুছাচ্ছে, বাকি একটা শুয়ে আছে লম্বা হয়ে। ওদেরকে ঘিরে চারপাশে মানুষের ভিড়, কেউ তাদের কাছে যাচ্ছে না। কিছুক্ষণ পর ওখানে চেয়ারম্যানের গাড়ি দেখে সকলে সরে গেল। আরিফ সাহেব ছুটে ছেলের পাশে গিয়ে বসলো। ছেলের জন্য প্রায় পাগল হয়ে আছে সে, অথচ এই ছেলেই গতকাল রাতে তাকে থাপ্পড় মেরেছিল। কিন্তু সকাল হতেই ছেলের বিপদ শুনে সব রাগ হাওয়া হয়ে গেল তার। বাবা তো বাবাই হয়, ছেলে মেয়ে যতই কষ্ট দিক তাদের বিপদ শুনলে সবার আগে মা বাবাই কেঁদে ওঠে। ওরা এখনো মরেনি।
দুজনের হাতের পালস চেক করে বলল। আরিফ সাহেব দ্রুত গাড়িতে উঠিয়ে দিয়ে তাদের নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। অ্যাম্বুলেন্স আসার অপেক্ষা করছে না সে। সকাল 9টা, ঘুম ভেঙে গেল হৃদের। এর আগে মা এসে 2বার ডেকে গেছে, উঠছে না দেখে আর ডাকেনি। বিষয়টা সহজভাবে নিলেও একটা জিনিস সহজভাবে নিতে পারলো না সে। কয়েক মাস আগে যখন আরশি তার কাছে ছিল তখন সকাল হতেই আরশির অত্যাচার শুরু হতো। পাশে বসে ডাকতে থাকতো, উঠতে না চাইলে টেনে ওঠাতো, নয়তো গ্লাস এনে মুখে পানি ছিটিয়ে দিত। সেই 10-12 দিন তাকে কম জ্বালায়নি মেয়েটা, কিন্তু আজ একবারের জন্য ডাকতে আসলো না। গতকাল রাতেও আরশিকে এত কথা বলেছে, তবুও কিছু না বলে নিচের দিকে তাকিয়েছিল। আর আজ সে আমার কাছে আসছে না। বিছানা থেকে নেমে চোখ কচলাতে কচলাতে রুম থেকে বের হলো সে। ড্রয়িং রুমে বাবা, মা, ফুফা, ফুপি আর আরশির বান্ধবীটা বসে আছে। সবাইকে গতকালকের পুরো কাহিনীটা বিস্তারিত বলছে। আরশি এতক্ষণ ছিল সেখানে, হয়তো ভালো লাগছে না দেখে চুপচাপ রুমে চলে গেল। তার সাথে তো তেমন বেশি কিছু হয়নি, তবুও সবার সামনে দাঁড়াতে নিজেকে খুব ছোট মনে হচ্ছে তার, খুব নিচু মনে হচ্ছে আজ। হৃদ রুমের দিকে এগিয়ে গেল। আরশি এখানে নেই, মানে রুমেই আছে। রুমে প্রবেশ করে কাউকে না দেখে ব্যালকনিতে চলে গেল। দেখে আরশি মনমরা হয়ে দাঁড়িয়ে আছে। এখানে আরশির পাশে গিয়ে দাঁড়ালো। ভেবেছে হয়তো আরশি কিছু একটা বলবে, না হয় কিছু একটা করে বসবে, হয়তো কেঁদে দিবে, নয়তো জড়িয়ে ধরবে। কারণ মেয়েটার আবেগ সম্পর্কে অনেক ধারণা আছে তার, খুব বেশি আবেগী মেয়েটা। কিন্তু আজ যেন সব আবেগ কোথায় হারিয়ে গেল। চুপচাপ সেখান থেকে চলে যেতেই হৃদ হাতটা ধরে ফেললো। আরশির মাঝে অবাক হওয়ার কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে একে